গোল টেবিল আলোচনা চলছে। ইতিমধ্যে এই আয়োজনকে অলঙ্কৃত করার জন্য যে সমস্ত সম্মানিত অতিথিবর্গ এসে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমার বিনম্র সালাম। আসসালামু আলাইকুম। সেই সাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গতকালকে রওনা হয়ে যারা রাতব্যাপী কষ্ট করে এখানে এসে উপস্থিত হয়েছেন, সম্মানিত সকল সহকর্মীবৃন্দকে আমার প্রাণঢালা শুভেচ্ছা ও নিরন্তর অভিনন্দন। পাশাপাশি বিভিন্ন মিডিয়া থেকে যে সমস্ত ভাইরা এসেছেন দীর্ঘক্ষণ যাবৎ এখানে আমাদেরকে কভার করছেন, আপনাদের প্রতি রইল শুভকামনা। আমি 2003 সালে প্রথম স্থানীয় সরকার প্রতিষ্ঠানে একজন ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হই। আমি যখন ভেবেছিলাম যে একটি ওয়ার্ডকে ভালোবাসার মাধ্যমে, আমি আমার গ্রামকে ভালোবাসার মাধ্যমে আমি আমার জীবনটাকে কিছুটা সমৃদ্ধ করতে চাই, সেই আকাঙ্ক্ষা নিয়ে একেবারে প্রথম ভোটার হয়ে আমি সরাসরি প্রার্থী হয়ে নির্বাচিত হলাম। এবং বাস্তবে গিয়ে যেটি দেখলাম যে আমার প্রত্যেক ধারে কাছে ইউনিয়ন পরিষদের ব্যবস্থার কোনো ছিল না। সৌভাগ্যক্রমে তখনই বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বিশেষ থেকে একটি চিঠি পাই। তথ্য প্রযুক্তির আজকের এই প্রবাহ দিন ছিল না, ডাক যুগে সেই চিঠিটি আমার পোস্ট অফিসে যায় এবং সেই চিঠির সূত্রে আমি ঢাকায় আসি। আজকে যিনি আমার পাশে বসে আছেন এই সংগঠনের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং যার কাছে আমরা অনেক বেশি ঋণী সাবেক মন্ত্রী এমপি জনাব গোলাম সারোয়ার মিলন। তিনি 2002 থেকে এই সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হন। আমি 3 সালে এসে ওনাকে পাই। পরবর্তীতে আমি চেষ্টা করেছি এই সংগঠনের মাধ্যমে আমি আমার কর্মকে বোঝার জন্য, এই সংগঠনের চিন্তা চেতনার মাধ্যমে নিজের ওয়ার্ড থেকে বেরিয়ে এসে রাষ্ট্রের কল্যাণে আমি আমার স্বপ্নটাকে আরো বেশি সুপ্রসারিত করা। সেই পথ চলার সূত্র ধরে যখন 111-এর গভর্নমেন্ট আসলো, আমার সৌভাগ্য হলো এই ভাইস নেতৃবৃন্দের সাথে 11টার মতো প্রাক সংলাপ করেছি উপদেষ্টা মহোদয়দের সাথে, যেটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। একাধিক অনুষ্ঠান করেছি নির্বাচন কমিশনে এবং আমার সৌভাগ্য হয়েছিল তৎকালীন প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন মহোদয়ের কার্যালয়ে জাতীয় সংলাপে অংশগ্রহণ করা। সেই 2 বছর এই সংগঠন থেকে 18 দফা সুপারিশ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আমরা এভাবে বিচরণ করেছি এবং আমাদের সুপারিশের সূত্র ধরে তখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, প্রবর্তন হয়েছে জেলা উপজেলা পদ্ধতি, যেটি ছিল 17 বছর বিলুপ্ত। আমাদের সুপারিশের সূত্র ধরে হয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা, আমাদের সুপারিশের সূত্র ধরে হয়েছে জাতীয় পরিচয়পত্র, যে জাতীয় পরিচয়পত্রের ফাইল 12 বছর হাতে নিয়ে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে দপ্তরে আমরা করেছি। 12 বছর লাগছে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয়তা বুঝাইতে। তখন অনেকেই আমাদেরকে পাগল বলছে। যেই জাতির পোশাক লুঙ্গি, যেই লুঙ্গিতে এবং শাড়িতে পকেট নাই, আইডি কার্ড রাখবে কোথায়, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছি। আজকে আপনারা জানেন যে সেই আইডি কার্ডটিও পরবর্তীতে আরো বেশি উন্নত হয়ে আজকে স্মার্ট আইডি কার্ড হিসেবে বাংলাদেশে কাজে লাগছে। আমি 2 বছরের বেশি সময় যাবৎ মহাসচিবের দায়িত্ব নিয়ে আমিও আমার কর্মপরিকল্পনা চালিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত আছেন, সম্মানিত সহকর্মীরা সরাসরি অংশগ্রহণে ছিলেন। দেশব্যাপী বিভিন্ন জেলায় উপজেলায় কৃষি জমির আরো যথার্থ ব্যবহার, রপ্তানিযোগ্য কৃষি পণ্য উৎপাদন, প্রবাসীদেরকে 1-to-1 বলে করে তাদের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আনয়ন, মৎস্য প্রাণী সম্পদে স্বাবলম্বী হওয়া সহ এই সমস্ত অত্যন্ত জনকল্যাণকর এবং আর্থসামাজিক জায়গায় রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে পারে সেই সমস্ত প্রোগ্রাম আমরা আমাদের নিজস্ব সক্ষমতার মাধ্যমে আমরা সারা দেশব্যাপী করেছি, আগামী দিনে করবো ইনশাআল্লাহ। যখন বাংলাদেশ ব্যাংকে 294 কোটি মার্কিন ডলার রেমিটেন্স আসে, তখন সরকার গদ করে বলতে থাকে সর্বোচ্চ রেমিটেন্স চলে আসছে। কিন্তু মিডল ইস্ট থেকে যদি ব্রুনাই পর্যন্ত আমি হিসাব করে দেখলাম, আমার রেমিটেন্স এসেছে পার হেড 13,000 প্লাস। আমি বহু দেশ ঘোরা মানুষ মিডল ইস্টে, আমি নিশ্চিত করে বলতে পারি
এমন কোন কর্ম নাই, এমন কোন বাঙালি প্রবাসী ভাই আমার নাই বর্তমান কারেন্সির যে বিনিময় হার 30 থেকে 40,000 টাকার নিচে কারো নেট ইনকাম। তাহলে আমার বাকি 17,000 টাকা কোথায় যাচ্ছে? তাহলে আমার আরো 294 কোটি মার্কিন ডলার প্রতি মাসে কোথায় যাচ্ছে? সেই হিসাব কি কেন্দ্রীয় ব্যাংক, এনবিআর, অর্থ বিভাগ তারা কি নিচ্ছে? একজন মেম্বার একটা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে আজকে যখন রেমিটেন্সের উপরে চিন্তা করি, সেটি আমাকে তৈরি করে দিয়েছে একটি জাতীয় সংগঠনের প্ল্যাটফর্ম, যেটি বাইসোসের প্ল্যাটফর্ম। জাতীয় পরিচয়পত্র জাতীয় ইস্যু, ছবিযুক্ত ভোটার তালিকা জাতীয় ইস্যু। আজকে যে 2009 এর স্থানীয় সরকার আইনের মাধ্যমে আমূল পরিবর্তন হয়েছে স্থানীয় সরকার ব্যবস্থায়, যেখানে আসছে উপজেলা এবং জেলা পদ্ধতি, সেটির জায়গায় কিন্তু বাইসোস সুপারিশ করে ঘুরছিল। আজকে বাইসোস ওইখানে ব্যানার লাগিয়েছে। আজকে মিডিয়া আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি নিচে না যতটুকু বড়, আমার স্বপ্ন তার থেকে 1000 গুণ বড়। আজকে এখানে কথা আসছে যে অনেকে কথা সংক্ষিপ্ত করত, তাদের সমস্ত মনে ব্যথা কি করে করবে সংক্ষিপ্ত কথা, সুযোগ নাই। আমাদেরকে রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন সকল জায়গায় খর্ব করতে করতে আমাদেরকে ডাল তলোয়ারহীন একটি নিধিরাম সরকার বানিয়ে রেখেছে। 80% মানুষের বসবাসের সেই গ্রামীণ ব্যবস্থায় 80% গ্রামীণ মানুষের সেবার জন্য ইউনিয়ন পরিষদ নামক যে প্রতিষ্ঠানটি, সেটিকে দেবাইতে অকার্যকর করতে করতে এটি একটি প্রাণহীন, একটি নির্জীব, একটি একেবারে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে আজকে দাঁড়িয়ে আছে। বিভিন্ন জায়গার হস্তক্ষেপ, বিভিন্ন রকমের হস্তক্ষেপের কারণে আজকে সেই প্রান্তিক পর্যায়ের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন অথবা নাগরিক সকল ফাংশনের মধ্যে আমরা কেন জানি অপশক্তির বিচরণ দিন দিন শুধু বেশি হতে দেখছি। আজকে আরেকটি কথা আসছে যে একজন মন্ত্রী একটা সেক্টর থেকে উনি বললেন যে আমাদের অনেক সেক্টরে কাজ করতে হয়। কথাটা শুনতে কিন্তু অনেক বেমানান লাগে, কিন্তু এটি বাস্তব। স্থানীয় সরকার আইন, ইউনিয়ন পরিষদ আইন 2009 বলা আছে একজন ইউপি সদস্যের বাধ্যতামূলক কাজের সংখ্যা 38, সরকারের বিশেষ প্রয়োজনে আরো একটি কাজকে নিয়ে 39টি কাজের কথা বলা হয়েছে, যে 39টা কাজ 7টি মন্ত্রণালয় থেকে বাস্তবায়ন হয়। তাহলে আজকে যদি আমরা প্রকৃত অর্থে সেই কাজ করতে পারতাম, আজকে যে গ্রামের কৃষক আমার অন্যের যোগান দিচ্ছে, আজকে যে গ্রামের সেই পরিশ্রমী মানুষগুলি আমাদেরকে যেভাবে সার্বিকভাবে আমাদের চাহিদা মেটাচ্ছে, আমরা যদি সেখানে সুষম একটি উন্নত রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাকে বাদ দিয়ে হোক, জনগণ যদি মনে করে আমার পরিবর্তন দরকার, 5 বছর পরে আমরা অবশ্যই পরিবর্তিত হব। আমরা তো প্রজাতন্ত্রে কোনো নিয়োগকৃত চাকরিজীবী না। জনগণের মনোনীত ব্যক্তিকে সরকার যদি গুরুত্বের জায়গায় আনতে পারে, জন আকাঙ্ক্ষা পূরণের দ্বিতীয় কোন পদ্ধতি বাংলাদেশে এখন পর্যন্ত মাঠ পর্যায়ে তৈরি হয় নাই। কারণ আমাদের কোন স্টেশন, আউট অফ স্টেশন, ইনসাইড অফ স্টেশন বলতে কোনো কথা নাই। দিনের কাজের কোন সময়সূচি নাই। রাতের 3টা বাজে পারিবারিক প্রয়োজনে আমাদের যেতে হয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু কাজ করতে হয়। কারণ আমরা প্রতি মুহূর্তে আমার ভোটারের চোখের সামনে থাকি। আমি যে কোনো মুহূর্তে তাদের প্রশ্নের মুখোমুখি হই এবং তাকে সদুত্তর দেওয়া, সন্তোষজনক উত্তর দেওয়ার মাধ্যমে ছোট্ট একটি কেন্দ্র, ছোট্ট একটি ভোট সংখ্যা, যেখানে 5 জন 7 জন প্রার্থী একই গ্রামের মানুষ, গায়ের উপরে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে আমি আমার পিতা, আমার দাদা পর্যন্ত পারিবারিক ঐতিহ্যের বিশ্লেষণ দিয়ে তারপরে আমি কিন্তু নির্বাচিত হই। সেই মানুষটাই আজকে সারা বাংলাদেশে একমাত্র নির্বাচন নির্বাচিত প্রতিনিধি, যেটা স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার। আজকে অন্তর্বর্তীকালীন একটি সরকার পরিচালিত হচ্ছে। এই সরকারের 22 জন উপদেষ্টাকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি 25 দফা দাবি করব না, আমার 25 দফা সুপারিশ আছে। আমার সেই গ্রামের সেই 80% মানুষ অথবা সেই 80% মানুষের এই কেউ না কেউ আমরা শহরে থাকি, সেই কথাই বলতে গেলে পুরো 18 কোটি মানুষের পক্ষে আমি সুপারিশ রেখেছি। অত্যন্ত দুর্ভাগ্য, আমরা অনেক কিছু স্বপ্ন দেখি। আমার যে পাশে বসে আছেন আমার শ্রদ্ধা সম্মানিত ভাই, ওনার সাথে আমি টেলিভিশন টক শোতেও কথা বলেছি। আমরা আসলে স্বপ্নের কথা বলি, স্বপ্ন বাস্তবায়নের সঠিক পথ আমরা নির্ধারণ করতে পারি না। আমি সরকারের বিভিন্ন জায়গায় আমি যোগাযোগ করেছি। অত্যন্ত দুঃখজনক ভাবে, দুর্ভাগ্যভাবে বলতে চাই, আমি সরকারের আকারে আমি বুঝতে পারি নাই। এখন পর্যন্ত গর্বের সহিত বলবো,
জনগণের একেবারে প্রত্যক্ষ নির্ভেজাল ভোটে কিন্তু আমরা 55,000 সদস্যরা নির্বাচিত। আগামী দিন আসবে, সরকার বলেন, রাজনৈতিক দল হোক, আমাদের প্রিন্স ভাইরা হোক, এখানে আরেকজন সম্মানিত অতিথি এসেছেন, চরমোনাই, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে আমরা যে পার্টিকে অফিসিয়ালি চিনি, সহকারী মহাসচিব এসেছেন। বলতে চাই, আসুন আমরা আগামী প্রজন্মের জন্য দেশ গড়ি। আসুন আমরা আমাদের হায়াতের যেটুকু সময় আছে, আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ, একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করে দিয়ে যাই। আপনারা যারা জাতীয় পর্যায়ে নেতৃত্বে আছেন, আমরা প্রান্তিক পর্যায়ে নেতৃত্বে আছি। আজকে সৌভাগ্য হয়েছে আপনারা এখানে এসেছেন, আমাদের কথা আপনাদেরকে তুলে ধরতে পারছি, আপনাদের কথা আমাদের সৌভাগ্য হবে শুনতে। কিন্তু এটাও সত্য, 55,000 মানুষের 24 ঘন্টা সৌভাগ্য হয় গ্রামের সেই প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার কথা। আমরা কিন্তু কথা কানে কানে পৌঁছে দিতে পারি, সেই জন্যই চাই আপনাদের বক্তব্য আমরা পৌঁছে দেই। আপনারা কি ভাবেন, আপনারা কিভাবে জনগণকে সম্পৃক্ত করতে চান? শুধুমাত্র চটকদার কথায় আমাদের সাথে 90% জনগণ আছে, আমাদের সাথে 80% জনগণ আছে, এই কথায় আমি বিশ্বাসী না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা মনে মগজে আপনাদের যে চিন্তা চেতনা, আপনাদের যে জাগ্রত বিবেক, সেটি দিয়ে কত পার্সেন্ট জনগণের সাথে আছেন? অনেকে কষ্ট পেতে পারেন, কারণ আমি সেই গ্রামের মানুষ। আমি কাজ করি একজন প্রতিবন্ধীর সাথে, আমি কাজ করি একজন ভূমিহীনের সাথে, আমি কাজ করি যেই পিতা সন্তানের কাছ থেকে অন্যের অথবা বাসস্থানের নিশ্চয়তা পাচ্ছে না তাকে নিয়ে। আমি কাজ করি মাটিতে, ধুলাতে, বালিতে, মিষ্টিতে। অতএব আমাদের কথাগুলো আপনারা একটু শুনেন, আমাদের মাধ্যমে আপনাদের বক্তব্য রাষ্ট্রের প্রতিটা পরতে পরতে আপনারা পৌঁছে দেন। আমি বিশ্বাস করি আমরা আজকে বাংলাদেশের যে 50 বছর পদার্পণ করলাম, আমরা যেন আগামী 100 বছরে আমাদের সেই সেঞ্চুরি বছরে যেন একটি সত্যিকার রাষ্ট্র গঠিত হয়। এই অনুরোধ রেখে আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে আমি সম্মানিত অতিথি যারা আসছেন, আপনারা যারা আসছেন, আমার এই সংগঠনের এই 40 বছর এবং এই স্থানীয় সরকার ব্যবস্থার আজকে 150 বছর কিভাবে একটি পথ পরিক্রমায় আমরা এসেছি, আমরা সেই পথপথে আমাদের আজকের অত্যন্ত সম্মানিত গুণীজন, যিনি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে সুপরিচিত, জনাব নুরুল হক নূর ভাই, যাকে আমরা সংক্ষেপে বিপি নূর ভাবে চিনি, সেই গণ অধিকারের সম্মানিত সভাপতি নুরুল হক নূর ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আর 1 মিনিটও কথা বলবো না, 30 সেকেন্ডের মধ্যে আমি কথা শেষ করে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথিরা বসেছেন, তাদের কথাই আমরা শুনবো, তাদের কথাই আমরা বলবো, তাদের কথাই আমরা পৌঁছে দেব গ্রামের প্রতিটি মানুষের কাছে। তাদেরকে নিয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো, তাদেরকে নিয়ে আমরা আজকের এই জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা তৈরি করব কল্যাণকর একটি রাষ্ট্র। সেখানে আমাদের ভূমিকা আছে অনেক, আমাদের করণীয় আছে অনেক। আপনারা আমাদেরকে সেই করণীয় এবং ভূমিকার পথকে সুন্দরভাবে বাতলে দিবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দকে বলবো, এই 150 বছরের ইউনিয়ন পরিষদ, এই 40 বছরের বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ বাইসস এবং 2 বছরের বাইসসের সেক্রেটারি জেনারেল হিসেবে আমি কি স্বপ্ন দেখি সেটি একটু সংক্ষেপে আপনারা প্রজেক্টরের মধ্যে মনোযোগের সহিত দেখবেন। সকলের জন্য শুভকামনা, আপনাদের পরিবার পরিজনকে নিয়ে আপনারা অনেক বেশি সুস্থ থাকুন। আগামী বাংলাদেশ গড়ে উঠুক আগামী প্রজন্মের জন্য, আগামী বাংলাদেশ হয়ে উঠুক একটি সম্ভাবনাময় বাংলাদেশ, আগামী বাংলাদেশ হোক আমাদের সকলের জন্য অত্যন্ত শান্তিপূর্ণ বাংলাদেশ, বিশ্বের দরবারে গর্ব করার মতো বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা পরিচিতি দিতে চাই। এই রহমত আল্লাহর কাছে প্রত্যাশা করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।